দেশের শেয়ার বাজারে আবারও টানা দরপতন। নির্বাচনের পর সাময়িক উত্থান দেখা গেলেও সেই গতি টেকেনি। কমছে সূচক, কমছে লেনদেন, আর বাড়ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের হতাশা। উচ্চ সুদহার, মূল্যস্ফীতি, জ্বালানি সংকট, ডলারের চাপ এবং ভালো আইপিও না থাকাকে বাজারের বর্তমান সংকটের বড় কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই পরিস্থিতিতে দেশের পুঁজিবাজারের ভবিষ্যৎ, সংকট এবং সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের চিফ রিপোর্টার ইব্রাহিম হোসাইন অভি। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বাগত আপনাকে। জি, ধন্যবাদ। আমি বলছিলাম যে নির্বাচনের পর আমরা বাজারে বড় একটি উত্থান দেখলেও কিন্তু এখন খুব দ্রুত বাজারে আবার দরপতন শুরু হয়েছে। এই আস্থাহীনতাটার মূল কারণ হিসেবে আপনি কি দেখছেন? না, শেয়ার মার্কেট নিয়ে কথা বলা একটু সেনসিটিভ জায়গা। তো তারপরেও যেই জিনিসটা আমরা বলতে পারি এটা হলো বিনিয়োগকারীদের এখন একটা শুধু পেইন নেই, পেইনটা ক্রনিক পেইন হয়ে গেছে। কারণ আপনি যদি দেখেন দীর্ঘদিন ধরে শেয়ার মার্কেট 24 সালের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে শুরু করে এক ধরনের অর্থনীতিতেই কিন্তু এক ধরনের একটা অনিশ্চয়তা বিরাজ করছিল। সেই জায়গা থেকে যে বিনিয়োগকারীদের যে আস্থা, সেই আস্থার জায়গাটার জন্য যে ধরনের একটা অর্থনীতিতে পরিবেশ বিরাজ করা দরকার বা যে ধরনের আস্থা ফিরিয়ে আনার জন্য উদ্যোগ দরকার, সেই উদ্যোগগুলো আসলে আমাদের সঠিক মাত্রায় হয়নি। আপনি যদি দেখেন যে 2 দিন যদি বাড়ে 4 দিন কমে যায়, আবার যদি একদিন বাড়ে 10 দিন পড়ে যায়, মানে এক ধরনের কন্টিনিউটি। হ্যাঁ, শেয়ার মার্কেটের ক্ষেত্রে প্রাইস কারেকশন থাকবে, প্রাইস মুভমেন্টের ক্ষেত্রে দাম বাড়বে কমবে সেটা থাকবে, কিন্তু সেটার একটা ধরন থাকবে। ধরেন যদি আমরা 100 কোম্পানি ট্রেড হয় তাহলে কতটা কোম্পানির দাম বাড়বে, বাড়ার ধরনটা কি, এই যে বিষয়গুলো এখানে আসলে কোনো ধরনের কোনো গ্রামার যদি বলি যে শেয়ার মার্কেটের বা যে কোনো জিনিসের তো একটা নিয়মতান্ত্রিকতা আছে, কিছু নিয়ম কানুন আছে। কিন্তু আমাদের শেয়ার মার্কেটের ক্ষেত্রে যেটা হয়েছে যে মানুষ আসলে কোনোভাবেই আস্থায় নিতে পারতেছে না দীর্ঘদিন ধরে। এটা সেই যখন গত সরকার, যারা পতিত সরকার, তাদের সময়ও সেই আস্থাহীনতা ছিল। তারপরে অভ্যুত্থান পরবর্তীতে যখন নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার আসলো তখন সাময়িক সময়ের জন্য একটা উল্লম্ফন দেখা গেল। কিন্তু সেই উল্লম্ফনটা আসলে কেন, এটার কোনো ব্যাখ্যা কারো কাছেই ছিল না। হয়তো সাময়িকভাবে ভেবেছিল যে ভালো হবে, কিন্তু ভালো হওয়ার জন্য তো বাজারে অর্থনীতির যে অন্যান্য ইন্ডিকেটরসগুলো আছে, যেমন ব্যাংকিং ব্যবস্থা, আমাদের দেশি বিদেশি বিনিয়োগ, আমাদের ইনফ্লেশন, ব্যাংকের ইন্টারেস্ট রেট, এইসব কিছু ইন্ডিকেটর, কোম্পানির আয়, এইসব বিবেচনায় কিন্তু আসলে একটা কোম্পানির দাম বাড়া কমা সেটার উপরে নির্ভর করে, বা কোম্পানি কতটা প্রফিট করছে সেই প্রফিটের ভিত্তিতে তো সে ডিভিডেন্ড ঘোষণা করবে, লভ্যাংশ দিবে। তো সেই ধরনের কোনো আসলে কনক্রিট বা প্র্যাগমেটিক কোনো কারণ ছাড়াই হলো এক সময় দেখা গেল যে মার্কেটে শেয়ার একটা অবলম্বন। পরবর্তীতে কিছুদিন হয়তো একটা আস্থা ছিল যে না, একটা অন্তর্বর্তীকালীন সরকার এসছে, ফলে কিছুটা ভালো হবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, অর্থনীতিতে বিনিয়োগ সহ সব ক্ষেত্রে আরো বেশি অস্থিরতা দেখা দিল। ফলে শেয়ার মার্কেটের যে ডালনেস, যেটা মানে একটা অস্থিতিশীল অবস্থাই বলবো, সেইটা আসলে হয়নি। এর কারণ হিসাবে দেখেন, যখন যেই প্রশ্নটাই করা হয় সেখানে অর্থনীতির যে মূল ধারা, মূল চালিকা শক্তি, সেই বিনিয়োগের ক্ষেত্রে বড় বড় কোম্পানিগুলো যখন বিনিয়োগ করবে তখন ফান্ডের দরকার হবে, সেই ফান্ডার একটা সাপ্লায়ার হবে শেয়ার মার্কেট, কিন্তু সেটা হয় না। তো কেন শেয়ার মার্কেট আসলে ভালো হবে? তো এই যে হতাশাটা, এই হতাশাটা বিনিয়োগকারীদের স্বাভাবিক, কারণ তারা ভেবেছিল যে সরকার যদি পরিবর্তন হয়, পরিবর্তিত পরিস্থিতিতে নতুন সরকার এসে কিছু উদ্যোগ নেবেন, যে উদ্যোগগুলো হয়তো অর্থনীতিতে পজিটিভ ভূমিকা রাখবে এবং শেয়ার মার্কেটে যে অলিগার্কি এবং যে ধরনের মিসম্যানেজমেন্ট, ম্যানিপুলেশন ছিল সেই জিনিসগুলো দূর হবে, তাহলে মার্কেট একটা স্টেবল সিচুয়েশনে আসবে। কিন্তু অতীতে যে এই ধরনের ম্যানিপুলেশন, যেই ধরনের লোকগুলো দিয়ে চালানো হতো, তারা আসলে যেই ধারায় চলতো সেই জায়গা থেকে বেরিয়ে আসেনি। ফলে মার্কেট
এর প্রতি যে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের যে আস্থা সেটা হয়নি। আর নতুন ফান্ড যদি ইনজেক্ট না করা হয় তাহলে তো মার্কেট ভালো হবে না। এই সব কারণেই এই যে দীর্ঘদিন ধরে চলে আসা যে নেগেটিভ গ্রোথ বলবো আমি, নেগেটিভ ট্রেন্ড, সেইটা কোনোভাবেই বিনিয়োগকারীরা ভুলতে পারতেছেন না, বরং তাদের ফান্ড ক্রমান্বয়ে সাইজ ছোট হয়ে যাচ্ছে। বিনিয়োগকৃত টাকার কারো কারো এমনও ঘটেছে 50% to 60% নাই হয়ে গেছে, অর্থাৎ তারা না বেচলেও এখন বর্তমান যেই শেয়ারটা সে 100 টাকা বিনিয়োগ করেছিল সেটা এখন আসলে হয়তো 50 টাকা 40 টাকা আছে, এরকম হয়েছে। জি, এটার সাথে যদি একটু যুক্ত করতে চাই যে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে কেন শেয়ার বাজারকে আসলে উৎস হিসেবে কাজে লাগাতে পারছে না? না, আমাদের দেশের প্রচলিত যে ধারা, বিনিয়োগ যখন করতে চায় একটা মানুষ, সে তার নিজস্ব আয় জমানো টাকা দিয়ে শুরু করার পরে ব্যাংক, শেয়ার মার্কেট, এই দুটো হলো, কিংবা বিদেশি পার্টনারদের কাছ থেকে বিনিয়োগ নেওয়া, এই দুটো হলো বিনিয়োগের বড় সোর্স। তো আপনি যদি বিনিয়োগ করার ক্ষেত্রে ব্যাংকের পরিবর্তে শেয়ার মার্কেটকে ভাবেন, তো সেই ক্ষেত্রে শেয়ার মার্কেট কিন্তু আপনাকে একটা লং টার্ম বিনিয়োগের সুযোগ দিচ্ছে। এখন কেন সেটা কাজে লাগাতে পারছেন, এর পিছনে আমাদের প্রথম যদি বলি সেটা হলো যে আমাদের যে নিয়ম কানুনগুলো রয়েছে, এই নিয়ম কানুনগুলো আসলে শেয়ার মার্কেটে একটা কোম্পানি লিস্টেড হওয়ার ক্ষেত্রে বা তালিকাভুক্তির ক্ষেত্রে পূর্ণাঙ্গরূপে সহায়ক না। আপনি যদি ট্যাক্স রেট বলেন বা যেই নিয়ম কানুনগুলো রয়েছে, এই পলিসিগুলো আসলে অনেক জটিল। পলিসি মানার ক্ষেত্রে যারা আসতে চায় তাদের কোনো সমস্যা নেই, তারা মেনেই আসবে, কিন্তু যেই নিয়ম কানুনগুলো আছে সেগুলো অনেক জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, যেটা সময় ক্ষেপণ করে। এবং এখানে একটা আনহোলি নেক্সাস আছে যে এই কোম্পানিটা লিস্টেড করতে গেলে যারা আমাদের ইস্যু ম্যানেজার থাকে বা যেই পার্টিগুলো জড়িত থাকে, এখানে একটা এক্সট্রা ব্যয় থাকে। আমি ব্যাংক থেকে টাকা নিচ্ছি কারণ হলো ব্যাংকে সহজলভ্য পাচ্ছি, উচ্চ সুদ, কিন্তু আমি যদি শেয়ার মার্কেট থেকে নেই আমাকে কিন্তু সুদ দিতে হচ্ছে না। কিন্তু প্রসেসটা খুব জটিল হওয়ার কারণে এখানে অনেকে আগ্রহী না। দেখেন, আপনি যদি চিন্তা করি যে আমি লভ্যাংশ দিব, যদি আমি পারি, আমার কোম্পানির যদি আয় হয় এবং সেটার থেকে যদি আমি ভালো লভ্যাংশ দিই, তাহলে শেয়ার মার্কেটে বিনিয়োগকারীরা লাভবান হবে। কিন্তু 2 বছর যদি আমি না দেই, তাহলে কিন্তু একটা কোম্পানিকে সুদ পে করতে হচ্ছে না। সুতরাং এটা কিন্তু একটা কোম্পানির এক্সপানশনের জন্য বড় সুযোগ। কিন্তু শুধুমাত্র এই যে আমাদের বলবো এক অর্থে কিছু কারাপশন আছে, কিছু জটিলতা আছে, সেই জটিলতার কারণে বাংলাদেশে ভালো ভালো কোম্পানি আছে। আমি একটা কোম্পানির সিওর সাথে কথা বলেছিলাম একদিন, তো ওনাদের যেটা ইভেন বেশ হিউজ পরিমাণে তাদের কিছু কোম্পানি লিস্টেড আছে, সেই কোম্পানিগুলো ভালো ডিভিডেন্ড দিচ্ছে এবং তার যে মার্কেট প্রাইস সেটাও খুব ভালো, কিন্তু তার অন্যান্য যে কোম্পানিগুলো আছে, যেহেতু গ্রুপ অফ কোম্পানি, সে আনতে চাচ্ছে না। তার যুক্তি হচ্ছে যে দেখেন, আমি কেন 6 মাস 1 বছর একটা আইপিও জমা দিলে আমার এত সময় অপেক্ষা করতে হয়, তো এই সময়টাতে আমার এক্সপেনশন, আমার প্রসেস, আমার বিজনেস প্ল্যানটা স্টাক হয়ে থাকে। সো এই প্রসেসটা যতক্ষণ না পর্যন্ত ফ্রেন্ডলি হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই যে একটা বড় ধরনের সুযোগ আছে সেই সুযোগটাকে আসলে কাজে লাগাতে পারতেছি না। আবার অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক বিবেচনায়ও অনেক কোম্পানি সেখানে সে চাপের মুখে পড়ে, অথবা রাজনৈতিক বিবেচনায় সেই কোম্পানিটাকে আগে অনুমোদন দেওয়া হয়, অথচ ভালো একটা কোম্পানি তাকে যথাযথভাবে সবকিছু থাকা সত্ত্বেও অনুমোদন দেয়। তো ফলে আসলে সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারছি না। তো সেই ক্ষেত্রে সুযোগ কাজে লাগানোর জন্য আমি দুটো জিনিস বলবো, যে আসবে সে কেন আসবে সেটাকে আমার ক্লারিফাই করতে হবে, এবং তার জন্য এটাকে স্মুথ একটা সিস্টেম দাঁড় করাতে হবে যাতে সে একই ছাদের নিচে সব সেবাগুলো পেয়ে দ্রুততর সময়ে সে তালিকাভুক্ত হতে পারে। জি, অনেকগুলো জটিলতার কথা বলছিলেন, এখানে রাজনৈতিক হস্তক্ষেপের কথাও এসেছে। এই ক্ষেত্রে যদি জানতে চাই যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বড় একটি অংশ দীর্ঘদিন ধরে লোকসানের মুখে আছেন, বাজারে তাদের আস্থা ফেরাতে এখন নিয়ন্ত্রক সংস্থা এবং সরকারের কি ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি? সরকারের পদক্ষেপ বলতে হলো যিনি রেগুলেটর,
তো রেগুলেটরের কাজ কিন্তু আসলে কোনো কোম্পানির দাম কেন বাড়লো কেন কমলো সেটা দেখা না। সে যে কাজটা করবে যে কেউ কোনো ম্যানিপুলেট করছে কিনা প্রাইস, কেউ আনলফুল কোনো কাজ করতেছে কিনা, ফাউল প্লের মাধ্যমে বা এক ধরনের ইনসাইডার ট্রেডিং বলা হয়, সেই ইনসাইডার ট্রেডিংয়ের মধ্যে মার্কেট ম্যানিপুলেট করতেছে কিনা, এই জিনিসগুলো দেখবে। কিন্তু আমাদের যেটা দেখা যায় যে যখনই একজন নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়, আমরা যতগুলো কেস দেখে আসছি অতীতে, ম্যাক্সিমাম কেস, আমি 2010 সাল থেকে শেয়ার মার্কেট রিপোর্টিং করে আসছি, তো সেইখান থেকে আমরা দেখতেছি একটা পলিটিক্যাল একটা বিবেচনায় আইদার কোনো শিক্ষক অথবা ফর্মার কোনো আমলা বা কোনো একজন এক্সপার্টকে এনে ওখানে বসিয়ে দেওয়া হয়। তিনি আসলে শেয়ার মার্কেট কতটা বুঝেন বা তার প্রতি সাধারণ মানুষের যে আস্থা, বিনিয়োগকারী বা স্টেক হোল্ডার যারা রয়েছেন তারা আসলে তাকে কিভাবে নিচ্ছেন, তার উপরে ভরসা পাচ্ছেন কিনা, তার ইচ্ছাটা কি সেটা দেখতে হবে। আমরা অতীতে বেশ কয়েকজন চেয়ারম্যান দেখেছি যাদের দুর্নীতি নিয়ে তদন্ত হয়েছে, তারা দুর্নীতির সাথে জড়িত ছিল, এরকম অনেকগুলো রয়েছে। বিশেষভাবে সেই জিনিসগুলো যদিও কখনো আলোর মুখ দেখে নাই, রাজনৈতিক কারণেই বলবো। তো এখন যদি আপনি বিনিয়োগকারীদেরকে একটা আস্থা দিতে চান, শুধু এটা একটা বিষয়ের উপরে তো নির্ভরশীল না। শেয়ার মার্কেট যদি আপনি ভাইব্রেন্ট করতে চান, সেখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো ইন্টারকানেক্টেড। যেমন একটা যদি ধরি, আমাদের গ্লোবাল যে অর্থনৈতিক পরিস্থিতি, গ্লোবাল যে টার্মোইল সিচুয়েশন, এটা কিন্তু একটা বাধা অর্থনীতির ক্ষেত্রে। হ্যাঁ, আবার আমার দেশীয় অর্থনীতি যদি দেখেন, সেখানে দেখবেন আমার ইনফ্লেশন হাই, ব্যাংক রেস্ট অনেক হাই, হ্যাঁ, বিনিয়োগ খুবই স্লোয়ার গতিতে আছে, আমাদের প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রেড সিঙ্গেল ডিজিটে, এবং এটা কয়েক মাসের মধ্যে, ইভেন কয়েক বছরের মধ্যে একটা স্টাগনেন্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে পারছে। তো সরকার যদি চায়, এটা এমন না যে বেলুন কেউ একজন ফুলিয়ে এটাকে শেয়ার মার্কেটটাকে ইনভেস্টরদের কনফিডেন্সটা গ্রো করাই দিবে, এটা পসিবল না। সেক্ষেত্রে আমি যেই ইন্ডিকেটরগুলো কথা বললাম, এই ইন্ডিকেটরগুলো যদি ভালো না হয়, তাহলে আপনি হঠাৎ করে শেয়ার মার্কেটের গতি ফিরাতে পারবেন না। আপনার যেটা হয়েছে, ব্যাংক ইন্টারেস্ট হাই হলে, আমি একটা ব্যাংকে যদি আমার 10 লাখ টাকা রেখে দেই, তাহলে আমি কিন্তু মাস শেষে একটা রেট পাচ্ছি এবং এটা ঝুঁকিমুক্ত। আমি শেয়ার মার্কেটে গেলে আমার দুই ধরনেরই লাভও হইতে পারে, লস হইতে পারে। তো শেয়ার মার্কেটের সাথে কিন্তু এই ইনভেস্টমেন্টের, এই ইন্টারেস্ট রেটের হারের একটা বড় সম্পর্ক থাকে। সেইটা আমাদেরকে বিবেচনায় রাখতে হবে যে কোন জায়গায় কি করব। আসেন, বিনিয়োগ যদি পরিবেশ উন্নত করতে চান, বিনিয়োগ পরিবেশ উন্নত করতে গেলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের ব্যাংকিং খাতের শৃঙ্খলা, আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেটা আছে সেটাকে এস্টাবলিশ করতে হবে। মানুষের ভিতরে এক ধরনের কনফিডেন্স দিতে হবে যে আমরা এখন ব্যবসায়ের পরিবেশ উন্নতি করতেছি এবং আমরা আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যে আগামী দিনে আর কোনো ধরনের সমস্যা হবে না। আপনারা ব্যাংক লোন পাবেন, আপনারা ইম্পোর্টের ক্ষেত্রে, এলসি খোলার ক্ষেত্রে স্মুদার সময়ে সব কিছু পাবেন, কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না। আপনি যদি দেখেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, কিন্তু রাস্তাঘাটে মানুষের কোনো নিরাপত্তা নাই বলা যায়। দিনে দুপুরে একটা মানুষকে হ্যাক করে ফেলছে, রাস্তায় ফেলে পিটাচ্ছে, কিশোর গ্যাং, আন্ডারওয়ার্ল্ডের যত লোকগুলো যারা বিহাইন্ড দ্য বার ছিল তারা বেরিয়ে আসছে। তাদের প্রভাবে মানুষের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে। একজন ইনভেস্টর, চিটংয়ের একটা ঘটনা নিশ্চয়ই জানে, তার বাড়িতে যে চাঁদা না পায় বাইরে দাঁড়িয়ে তার কার্নিশে গুলি করা হয়েছে। তো এই ধরনের সিচুয়েশনে তো মানুষ আসলে বিনিয়োগ করবে না। তো যদি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চাই, তাহলে যেটা হবে, প্রথম হলো মার্কেটে কিছু ফাউল প্লে আছে, সেই ফাউল প্লেগুলো বন্ধ করার জন্য আমাদের বর্তমান যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে সিস্টেমটা আছে, সেখানে যিনি চেয়ারম্যান এবং মেম্বার্সরা রয়েছেন, সদস্যরা, তাদের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের আস্থা নেই। এখানে একটা ডেমোক্রেটিক সিস্টেমে একদম সঠিক লোককে বসাতে হবে, যে শেয়ার মার্কেট বুঝে, যার জ্ঞান আছে, প্লাস যে পলিটিক্যালি মোটিভেটেড না। একজন যথাযথ লোককে বসাতে হবে। পুরো বোর্ডটাকে রিকনস্ট্রাক্ট করে শেয়ার মার্কেটের স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সাপেক্ষে একটা নতুন ধরনের পদক্ষেপ নিতে হবে, যে আমরা এই পদক্ষেপগুলো নিচ্ছি। যেমন ধরেন যে ইন্টারেস্ট রেটের একটা সিস্টেমে আনা, সব পক্ষের সাথে আলোচনার মাধ্যমে,
তারপরে নতুন আইপিও আনতে হবে। নতুন আইপিও গত 2 বছরে প্রায় 24 সালের জুন থেকে এই পর্যন্ত কোনো আইপিও আসে না। আইপিও না আসলে মার্কেট ভাইব্রেন্ট হয় না, নতুন বিনিয়োগকারী তৈরি করতে হবে। বিদেশি ফান্ড যদি না আসে, বিদেশি ফান্ড আসলে মার্কেট একটু ভাইব্রেন্ট হয়, মার্কেটে কনফিডেন্স। আর বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রেও তো সেম কথাই আবার, যে ইনভেস্টরদেরকে সে কনফিডেন্স দিতে হবে, সেটা কিন্তু আপনি পারতেছেন না। সো ফলে এই যে একটা স্টাগন্যান্ট অবস্থা, এটার জন্য বেসিক্যালি পলিটিক্যাল উইলস এবং পলিটিক্যাল যে নেতারা, যেমন রিসেন্টলি আমাদের অর্থমন্ত্রী একটা কথা বলেছেন যে রাজনৈতিক বিবেচনায় আর কখনো তারা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিবেন না। তার মানে কি স্বীকৃতি দিচ্ছেন যে বর্তমান যারা আছে বা অতীতে ছিল তারা এই ধরনের লোক। তো সেই জায়গা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। পাশাপাশি আমাদের যেই কাম্বারসাম এবং লেন্দি প্রসেসগুলো রয়েছে লিস্টিংয়ের ক্ষেত্রে এবং ট্রেডিংয়ের সিস্টেম এবং অন্যান্য ইস্যুগুলো, সেইগুলোকে খুব দ্রুততার সময়ে প্রায়োরিটি বেসিসে সংশোধন করে এবং সহজতর করা, প্লাস যে আইনগুলো রয়েছে সেগুলোর প্রপার ইমপ্লিমেন্টেশন করতে হবে। তাহলে হয়তো কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে মনে হচ্ছে। জি, একদমই। অনেকগুলো কারণ বলছিলেন এবং আপনার আলোচনায় আমরা বুঝতে পেরেছি আসলে কোন কোন জটিলতাগুলো আছে এবং আস্থা ফেরাতে আসলে কি কি করা উচিত। শেষে যেটি জানতে চাইবো, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি দীর্ঘদিন ধরে শেয়ার বাজার নিয়ে কাজ করছেন। এক্ষেত্রে বর্তমান বাস্তবতায় দেশের শেয়ার বাজার আবারও স্থিতিশীল এবং বিনিয়োগ বান্ধব অবস্থায় ফিরে আসবে কিনা আপনার কি মনে হয়? না, আমরা তো যখনই দেশ নিয়ে ভাববো বা দেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে সবসময় আশার বাণী শোনানোর দিকেই আমি মতামত দিব। তো আশা করছি যে শেয়ার মার্কেটের পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু স্বাভাবিক হওয়ার জন্য ধরেন দীর্ঘদিন ধরে, একটু আগে যে কথাটা আমি বললাম, যে আলোচনায় রয়েছে যে আসলে বর্তমান যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে বোর্ডটা আছে তারা থাকবে কি থাকবে না, এটার ফলে মানুষের মধ্যে যে একটা ওয়েট অ্যান্ড সি ভাব আছে বিনিয়োগকারীদের ভিতরে, যে আবার সামনে বাজেট আসতেছে, সো বাজেটে কি ধরনের পলিসি সাপোর্ট আসবে সেইটার দিকে সবাই মুখিয়ে আছে। যেই টাকাটা হয়তো সে বিনিয়োগ করতে চাচ্ছে কিন্তু এই কয়দিনের জন্য চাচ্ছে না, কারণ সে যদি দেখে যে কর্পোরেট ট্যাক্স কমিয়ে দেওয়া হচ্ছে, তারপরে ব্যক্তিগত পর্যায়ে যে করমুক্ত আয় সেটার লিমিট বাড়ানো হবে না কমানো হবে, শেয়ার বাজারের যে করমুক্ত বিনিয়োগের সীমা সেটা কতটুকু থাকবে, প্লাস হলো যে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য কি থাকবে, সরকার নতুন কোনো পলিসি ঘোষণা করবে কিনা বাজেটে, যেটা এমন ধরেন মনে করেন যে আমার লিস্টেড নন লিস্টেড কোম্পানির ভিতরে কর্পোরেট ট্যাক্সের একটা ব্যবধান আছে, এটা 5%, 7.5%, 2.5%, এক এক সময় এক এক ধরনের আছে, বর্তমান সময়ে একটা আছে। এখন যদি বিষয়টা এরকম হয় যে একটা কোম্পানি শেয়ার মার্কেটে লিস্টেড হলে তাকে 10% গ্যাপ দেওয়া হবে, সো তাতে অবশ্যই একটা কোম্পানি এই সুযোগটা নেওয়ার জন্য বিনিয়োগ করার জন্য সে আগে আসবে এবং সে তার কোম্পানিটাকে শেয়ার মার্কেটে লিস্টেড করে থাকবে। আর নতুন আইপিও আসা কিন্তু বিনিয়োগকে চাঙ্গা করা, নতুন বিনিয়োগ করা একটা সবচাইতে বড় মাধ্যম। আপনি যদি দেখেন বেশ কিছু বিনিয়োগকারী বের হয়ে গেছে মার্কেট থেকে, তো এই বিনিয়োগ যদি আপনি বিনিয়োগকারীতে আবারও ফিরতে চান তাহলে মার্কেটে আপনাকে নতুন বিনিয়োগকারী তৈরি করতে হবে, নতুন ফান্ড তৈরি করতে হবে। সেই ফান্ডের জায়গাটা কেন স্কুইজ হলো সেই জায়গাটাকে আমাদেরকে অবশ্যই হাত দিতে হবে। আর সেকেন্ড যে জিনিসটা আবারও বলবো যে আমাদের যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মতোই যেগুলো আছে, যেমন বাংলাদেশ ব্যাংক বলেন, এই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বলেন, আরও কিছু যারা আমাদের যে মার্কেট প্লেয়ার আছে, মার্কেট প্লেয়ারদেরকে আসলে এখন পর্যন্ত প্রপারলি ইউটিলাইজ করা, তাদের যে কনফিডেন্স, কারণ একজন ব্যক্তি যেখানে হয়তো 10 লাখ টাকা বিনিয়োগ করে, একজন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যে সে কিন্তু 10 কোটি টাকারও বিনিয়োগ করে, ইভেন 20 কোটি 50 কোটি 100 কোটি টাকারও থাকে তার। সেই ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা, তাদের একটা বড় ভূমিকা রয়েছে মার্কেটে স্টেবিলিটি ফিরিয়ে আনার জন্য। আমাদের আরও একটা জিনিস যে পয়েন্টটা আমি মিস করে গেছি সেটা হলো যে দীর্ঘদিন ধরে আমাদের যে মিউচুয়াল ফান্ড রয়েছে, যেটা হলো সেফ বিনিয়োগ বলা হয়,
সেই মিউচুয়াল ফান্ডগুলোতে বেশ কিছু কারসাজি, কিছু অনিয়মের কারণে মিউচুয়াল ফান্ডের উপরে মানুষের আস্থাহীনতা চরমে। তো এই সব জায়গাগুলো যদি অ্যাড্রেস করতে পারে তাহলে আশাবাদী হওয়া যায়। আর ফাইনাল যে কথাটা আমি বলবো, অর্থমন্ত্রী যে ইচ্ছাটা প্রকাশ করেছেন তিনি বা তারা কতটা দিতে পারবেন সেটা আমরা আসলে রিসেন্ট সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের বিষয়ে অনেক বিতর্ক হয়েছে, তিনি কাছে সেটা আছে। এখন এইখানে আরেকটা বড় পার্ট কিন্তু সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সেইখানে আপনি কাকে বসাবেন এবং তার সাথে তার সহযোদ্ধা বা সহকর্মী হিসেবে কারা থাকবেন, তারা কতটা মার্কেট ফ্রেন্ডলি, তাদের উপরে মানুষের কতটা আস্থা আছে, সেই জায়গাটা কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে স্টেবিলিটি আনাকে। সেকেন্ড এবং ফাইনাল যে কথাটা বলবো, বাজেটে আসলে বিনিয়োগকারীরা দেখতে চায় যে আপনি কি ধরনের নীতিমালা এবং কি ধরনের ইনসেন্টিভাইজ করবেন বিনিয়োগকারীদের, সেটা যদি তাদের স্যাটিসফ্যাক্টরি লেভেলে যায় তাহলে আমরা হোপফুলি, যেহেতু আমরা প্রায় খুব ক্লোজ টু ডিক্লেয়ার দ্য বাজেট এই জুনের ফার্স্ট উইকে, তো সেইখানে সেই প্রতিফলন যদি ঘটে বিনিয়োগকারীদের, তাহলে আশা করা যায় যে মার্কেট অচিরেই পজিটিভ ধারায় ফিরবে। আর বিনিয়োগকারীদের জন্য একটা কথা যেটা বলবো সেটা হলো যে আপনারা যখনই বিনিয়োগ করেন টাকা আপনার, এটার লাভ লস দুটো আপনাকেই নিতে হবে। সো আপনাকে বিবেচনা করে, নট যে আপনি একটা হাইপের উপরে কিংবা কোনো গুজবের উপরে বেস করে, যেটাকে আমরা বলি যে ম্যানিপুলেট করে যারা, গ্যামলিং যেই কথাটা বলা হয়, কারো কথা শুনে আপনি বিনিয়োগ করবেন না। কোম্পানির ট্র্যাক রেকর্ড দেখেন সে কি পরিমাণে ডিভিডেন্ড দেয়, তার আর্নিং পার শেয়ার কত, তার নেট অ্যাসেট ভ্যালু কেমন, সেই যে ক্যাটাগরিতে ব্যবসা করছে সেই ব্যবসার প্রসপেক্ট কেমন, এইসব জিনিসগুলো খেয়াল করে আসলে আপনারা বিনিয়োগ করেন। তাহলে অন্তত যেটা হবে যে একটা সার্টেন টাইমে হয়তো আপনি কিছুটা গেইন নাও করতে পারেন, কিন্তু লং রানে আপনার ফান্ডের 70% 80% হারানোর সুযোগ কম থাকবে। এবং আমি মনে করি যে আপনি সেফ থাকবেন। আমাদের এই হুজুগে কিংবা রিউমারের পিছনে দৌড়ে ইনভেস্ট করা সঠিক হবে না। আমরা হয়তো বুঝি না, অনেকে অ্যানালাইসিস করতে পারি না ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কিন্তু মোটা দাগে কোম্পানি সম্পর্কে একটু জ্ঞান রেখে এবং এটার প্রাইস মুভমেন্ট, ট্র্যাক রেকর্ড, ডিভিডেন্ড ডিক্লারের, এগুলো দেখে বিনিয়োগ করেন, তাহলে হয়তো আপনারাও সেফ থাকবেন এবং মার্কেটও স্টেবল হবে বলে আমি আশা ব্যক্ত করছি। আমাদেরও প্রত্যাশা থাকবে যে শেয়ার বাজার, পুঁজিবাজার আবারও ঘুরে দাঁড়াবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শককেও। হুররে ওয়েফারের মানচি টেস্টে টেনশন দূর রে, হয়ে যাক হুররে।